হ্যালো লিসেনার্স, শুনছেন ভূতের গল্প। তো চলে আসলাম প্রতিবারের মতো আজকে আরও একটি এপিসোড নিয়ে। আজকের ঘটনাটি হলো গ্রামের একটি বট গাছ নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। গ্রামের নাম বলাকপুর। শান্ত নিরিবিলি একটি গ্রাম। ছোট ছোট কুড়ে ঘর, ক্ষেতের মাঝে মাঝে কাকের ডাক, আর মাটির পথ ধরে সন্ধ্যা নামলে গরু বাড়ি ফেরে। গ্রামের এক কোনায় পুরনো একটা বট গাছ আছে। বয়স আন্দাজ করা যায় না, তবে গল্প আছে সে গাছের নিচে একসময় জমিদার চৌধুরী সাহেবের হাট বসতো। কিন্তু এখন কেউ সন্ধ্যার পর ওইদিকে আর পাও বাড়ায় না। গ্রামের লোকমুখে একটা গল্প প্রচলিত, বটগাছের নিচে নাকি ভূতের বসবাস। মাহবুব শহর থেকে নতুনই এসেছে। ওর দাদার গ্রামে বাড়ি ছিল। শহরে চাকরির কোলাহল ছেড়ে সে একবারে শান্তি খুঁজে গ্রামে ফিরছে। বলাকপুরে এসেই ও যেন আবার জীবনের নতুন আসল স্বাদ পেল। ভোরে ঘুম থেকে উঠে পুকুরে গোসল, বিকেলে কাঁঠাল গাছের ছায়ে বই পড়া। তবে একটা ব্যাপারে সে কৌতূহল হয়ে উঠল খুব দ্রুত, বটগাছের গল্পটা। ওই বটগাছের নিচে সন্ধ্যার পরে কেউ যায় না কেন? সে একদিন চা খেতে খেতে জিজ্ঞেস করলো পাশের বাড়ির বুড়ো রহমান চাচাকে। চাচা মুখে চা তুলে হালকা হেসে বললেন, তুমি বুঝবে না বাবা, কত বছর হলো ও গাছের নিচে শোনা যায় কান্নার আওয়াজ, কখনো হাসি, কখনো আবার গায়ের লোম খাড়া করে দেওয়া গর্জন। যে যায় সে আর ফিরে আসে না। মাহবুব হেসে উঠল, আরে চাচা, এগুলো তো শুধু গল্প, ভূত টুত কিছুই নেই। আমি একদিন সন্ধ্যায় গিয়ে দেখব আসলে ওখানে কি আছে। চাচা মুখটা গম্ভীর করে বললেন, বেটা, সাহস ভালো জিনিস, কিন্তু হেসেলে আগুন দিয়ে খেলতে নেই। গ্যাসও দেখবি কিন্তু ফিরবি না। মাহবুব ঠিক করলো সে এক সন্ধ্যায় যাবে ওই বটগাছের নিচে। নিজের সাহস, যুক্তিবাদী মন সবকিছু নিয়ে সে প্রস্তুত। পরের দিন শুক্রবার সকালে খেতে ঘুরে দুপুরে বিশ্রাম নিয়ে বিকেল হতেই সে প্রস্তুত হতে লাগলো। গলায় জড়ানো স্কার্ফ, পকেটে টর্চ, আর হাতে একটা ছোট্ট কাঠি। জেনে শুনেই যেন একটু রোমান্স অনুভব করছিল মাহবুব। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আকাশে একটা পাতলা চাঁদ আর দূরে দূরে ঝিঝি পোকার ডাক। সে হাঁটতে লাগলো গ্রামের সীমানা পেরিয়ে বটগাছের দিকে। 5 মিনিট 10 মিনিট, সামনে সেই বিশাল ছায়া ঘরে বটগাছ। বাতাস নেই, কিন্তু গাছের পাতাগুলো কেমন যেন শা শা শব্দ করছে। মাহবুব গাছের নিচে পৌঁছে দাঁড়ালো। বুক ধুকপুক ধুকপুক করছে, কিন্তু সে নিজেকে স্থির রাখলো। কেউ আসো? গলার স্বর একটু কাঁপলো বটে, তবে সে থামলো না। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা ছায়া নড়ল। মাহবুব টর্চ ফেললো, কিন্তু কিছুই নেই। ঘাড় ঘুরিয়ে দেখলো গাছের ডালে যেন কিছু একটা বসে আছে। সে ভালো করে তাকাতে চেষ্টা করলো। তারপর হঠাৎ করে একটি আওয়াজ এলো। তার পাশের ডাল থেকে একটা শীতল হাওয়া যেন তার ঘাড় বেয়ে নিচে নেমে আসছে। মাহবুবের হাতের কাঠি পড়ে গেল। সে লাইটটা উঁচু করতেই দেখতে পেল একটা অদ্ভুত রকমের ফিকে মুখ। চোখ নেই, কেবল গর্ত, মুখ খোলা, ঠোঁট নেই, কিন্তু কেমন যেন হাসছে। চারিদিকে শীত পড়ে গেছে, গা ঠান্ডা হয়ে এসেছে। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নাড়াতে পারছে না। বুকের ওপর একটা অদৃশ্য চাপ যেন জমে গেছে। তুমি কি জানো কেন কেউ ফিরে আসে না? গলা শুনে মনে হলো গাছ নিজেই কথা বলছে। মাহবুব ফ্যাল করে তাকিয়ে রইল। সে আর চিৎকার করতে পারছে না, শরীর যেন জমে গেছে। পরের দিন সকাল, গ্রামের লোকজন গাছের আশেপাশে খুঁজে বেড়াচ্ছে মাহবুবকে। রহমান চাচা বললেন, আমি বলেছিলাম না, কেউ শোনে না। অবশেষে গাছের নিচে পাওয়া গেল মাহবুবকে অজ্ঞান অবস্থায়, চোখ খোলা, মুখ হা, কিন্তু সে বেঁচে আছে। শরীর ঠান্ডা, ঠোঁট নীল। কেউ একজন দৌড়ে ডাক্তার আনতে গেল। মাহবুবের চোখে তাকিয়ে আছে শূন্য। মাহবুবকে সবাই মিলে নিয়ে গেল ঘরে। সারাদিন সে একটাও শব্দ করলো না। ডাক্তার বলল, মানসিকভাবে খুব বড় ধাক্কা খেয়েছে মনে হচ্ছে। 3 দিন পর মাহবুব কথা বলল। শুধু একটা কথা বলল, গাছটা বেঁচে আছে। লোকজন হাসলো, কেউ কেউ কাঁপলো। রহমান চাচা বললেন, এটাই তো সবাই বলে, গাছটা শুধু গাছ না, সে দেখেছে কত মৃত্যু, কত বিশ্বাসঘাতকতা। একসময় নাকি জমিদারের লোকজন একজন দরিদ্র কৃষককে এখানে বেঁধে পিটিয়ে মেরেছিল। তারপর থেকেই বদলাতে শুরু করে গাছটা। মাহবুব আর কখনোই ওই গাছের দিকে তাকায় না। সে এখন পুকুর ঘাটে বসে থাকে, কখনো কথা বলে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। লোকজন এখন গাছটাকে আর গাছ বলে না, বলে ওটা হিংস্র স্মৃতি। বলাকপুরের বটগাছটা এখনো দাঁড়িয়ে আছে। দিনে শিশুরা দূর থেকে পাথর ছুঁড়ে খেলে,
কিন্তু সন্ধ্যা নামলে সবাই ঘরের ভেতরে চলে যায়। আর মাহবুব, সে এখনো বেঁচে আছে, কিন্তু তার ভিতরটা হয়তো সেই বটগাছেই রেখে এসেছে। তো শুনলেন বটগাছের গল্প। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার গল্প বলার ধরনে যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী ঘটনা। আমাদের পরবর্তী ঘটনাটি হলো একটি পরিত্যক্ত বাড়ির কান্না। লোকজন বলতো ওই বাড়িতে রাত নামলেই কান্নার শব্দ শোনা যায়, কিন্তু কারো সাহস হয়নি বিষয়টা যাচাই করার। 3 বন্ধু তপন, বিপ্লব ও রাহুল ছিল শহর থেকে আসা গবেষক। তারা লোককথা ও অজানা কাহিনীর সন্ধানে গ্রামে ঘুরে বেড়াতো। গ্রামে পৌঁছে যখন তারা এই বাড়ির কথা শুনলো, তখন রাহুল বলল, এটা তো আদর্শ জায়গা, এক রাত কাটিয়ে দেখা যাক সত্যিই ভূতের অস্তিত্ব আছে কিনা। গ্রামবাসীরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলো, ওই বাড়িতে কেউ গেলে আর ফিরে আসে না, রাত নামলে ওই বাড়ি জীবন্ত হয়ে ওঠে, বলল এক বৃদ্ধ চাচা। কিন্তু শহরের শিক্ষিত ছেলেরা এইসব কথাই পাত্তা দিল না। রাত ঠিক হলো, 3 জন প্রস্তুত হলো পুরনো টর্চ, ক্যামেরা আর রেকর্ডার নিয়ে। সন্ধ্যা নামার আগেই তারা পৌঁছে গেল ওই বাড়িতে। বাড়িটা এক সময় নিশ্চয় জমিদার বাড়ি ছিল। বিশাল পিলার, কাঠের দরজা, শিকল লাগানো জানালা, সব আজ ভাঙাচোরা, তবুও কিছুটা ঐতিহাসিক রয়ে গেছে। তারা বাড়ির ভেতরে ঢুকতেই একটা হিম হাওয়া তাদের গায়ে লাগলো। রাহুল হালকা হাসলো, এটা হয়তো মানসিক ব্যাপার, ভয় পাওয়ার কিছু নেই। বিপ্লব বলল, চলো প্রতিটি ঘর ঘুরে দেখি। তারা আস্তে 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 করে অন্ধকার ঘরগুলোতে আলো ফেলে এগোতে থাকলো। এক একটা ঘরে যেন সময় থেমে আছে। মাকড়সার জাল, পুরনো আসবাবপত্র, ছেঁড়া পর্দা আর কিছু যেন অতীতের সাক্ষী। হঠাৎ 2য় তলার এক ঘরের দরজা থেকে শব্দ এলো, কড়কর কড়কর করে শব্দ আসছে। তপন থেমে বলল, এটা শুনলে? তোমরা কি শুনতে পাচ্ছ? মনে হলো কেউ দরজার ওপারে হাঁটছে। রাহুল গম্ভীর গলায় বলল, দরজা খুলে দেখি চলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস তাদের মুখের ওপর দিয়ে চলে গেল। ঘরের ভেতর অন্ধকার। হঠাৎ রেকর্ডার থেকে আওয়াজ এলো, এক নারীর কান্না, খুব ধীরে ধীরে, করুণ, বুক চিরে যাওয়ার মতো। 3 জন একে অপরের দিকে তাকালো। রাহুল দ্রুত রেকর্ডার চেক করলো, কিছু ধরা পড়েনি। শুধু আমরাই শুনলাম, কিন্তু রেকর্ডারে তো কিছুই নেই, এই কথাটি বলল তপন। এটা মেন্টালি ঠিক হতে পারে, বিপ্লব বলল। যদিও তার কণ্ঠে সজোরে ভয় ফুটে উঠেছিল। তারা সিদ্ধান্ত নিল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার। নিচতলায় এক ঘরে তারা বসে পড়ল। রাত তখন 12টা বাজে। হঠাৎ ঘরের এক কোণে রাখা আয়নার দিকে তাকিয়ে রাহুল চমকে উঠল। আয়নায় 3 জনের পাশে আরেকজন, এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, যার চুল মুখের ওপর পড়ে আছে। সে আয়নায় তাকিয়েই দাঁড়িয়ে, কিন্তু বাস্তবে কোথাও নেই। দৌড়াও, সবাই দৌড়াও, চিৎকার করে উঠল তপন। তারা দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে, কিন্তু বাড়ির প্রধান দরজা বন্ধ। এতক্ষণ যা খোলা ছিল, এখন তা লোহার শিকলে বন্ধ হয়ে গেছে। আমরা ফেঁসে গেছি, বলল বিপ্লব কাপা গলায়। ঠিক তখনই ওপর থেকে আবার সেই কান্নার শব্দ। এবার আরো জোরে জোরে কান্নার শব্দটি আসছে। আরেকটি দরজা ধীরে ধীরে খুলে গেল, যেন কারো অনুপ্রেরণার জন্য আমন্ত্রণ। তারা একত্রে উপরের দিকে তাকিয়ে দেখলো, এক নারী আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে। চোখ লাল, ঠোঁট রক্তে রাঙানো, তার পা উল্টো দিকের, কিন্তু হেঁটে আসছে নিচে। তাদের শরীর জমে গেল, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। নারীর ঠোঁট থেকে একটাই কথা বেরোলো, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়? ওই নারীটি বলছিল। রাহুল কাপা গলায় বলল, আমরা জানি না, আমরা শুধু গবেষণা করতে এসেছি, দয়া করে ছেড়ে দিন। হঠাৎ আলো নিভে গেল। এক মুহূর্তের জন্য চারপাশে নিস্তব্ধ, তারপর এক বিকট চিৎকার বাড়ি কেঁপে উঠল। পরের দিন সকালে গ্রামের লোকজন সাহস করে ওই বাড়ির কাছে এলো। 3 বন্ধু এক কোণে অচেতন অবস্থায় পড়েছিল, তাদের মুখে তীব্র ভয়ের ছাপ। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তারা কিছুই মনে করতে পারল না, শুধু এক নারীর কান্না আর একটি আয়নার কথা। আজও সেই পরিত্যক্ত বাড়িটি দাঁড়িয়ে আছে সেই গ্রামে, কেউ কাছে যায় না। গ্রামের লোকজন বলে সে এখনো অপেক্ষায় আছে, তার সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে।
যারা বাড়িতে প্রবেশ করে তাদের মধ্যেই খুঁজে ফেরে তার সন্তানকে। তো গল্পটি এ পর্যন্তই ছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসলে গল্পগুলো পড়তে গেলে একটু বাধা বাধা আসছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিনিয়ত এমন এমন সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো আপনাদের মাঝে, গল্পগুলো নিয়ে আসবো আপনাদের মাঝে। তো চলুন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। গল্পটি এমন যে গভীর রাতে অদ্ভুত অভিজ্ঞতা, মানে একজন মানুষের অভিজ্ঞতা, গভীর রাতে একটি অভিজ্ঞতা। তো চলুন শোনা যাক গল্পটি কেমন। গোপীনাথপুর একটি ছোট্ট গ্রাম যা নদী ও জঙ্গলে ঘেরা। সময় 2007 সালের এক শরৎ সন্ধ্যা। সুদীপ শহর থেকে সদ্য ফিরেছে গ্রামে, নিজের দাদুর বাড়িতে কিছুদিন কাটানোর জন্য। শহরের ব্যস্ততা যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সে সিদ্ধান্ত নেয় তার শৈশবের স্মৃতিতে গ্রামে কিছুটা সময় কাটাবে। গ্রামের পরিবেশ শান্ত, পাখির ডাক, ধানের ক্ষেত, কুয়াশায় ঢাকা সকাল, সবকিছু যেন তাকে এক ভিন্ন জগতে নিয়ে যায়। তবে গ্রামের মানুষদের আচরণ কিছুটা অদ্ভুত ঠেকতে লাগলো। সন্ধ্যা নামতেই তারা দরজা বন্ধ করে দেয়, বাইরে আলো না থাকলেও কেউ বাইরে বের হয় না। একদিন সে জিজ্ঞেস করে তার দাদুকে, সন্ধ্যার পর সবাই এমন ভয় পায় কেন দাদু? দাদু একটু থেমে বললেন, সবসময় বাইরে থাকা ভালো না, বিশেষ করে তালতলার আম গাছটার পাশে গেলেই বিপদ। সুদীপ অবাক, বিপদ মানে দাদু? কিসের বিপদ? দাদু আর কিছুই বলেননি, শুধু বলেছিল, ভালো না বাবা, ওই দিকটা একসময় খুব খারাপ কাণ্ড হয়েছিল। সুদীপের কৌতূহল আরো বেড়ে যায়। এক রাতে সে ঠিক করে এই রহস্য জানতে হবে তাকে। রহস্যময় সেই রাত। রাত তখন 1টা পেরিয়েছে, মেঘলা আকাশ, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। চারপাশে নিস্তব্ধ, সব মানুষ ঘুমিয়ে, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে দূরে কুকুরের ডাক। সুদীপ হাতে টর্চ লাইট নিয়ে বের হয়। তার গন্তব্য তালতলার আম গাছটা। গাছটা অনেক বড়, অদ্ভুত রকমের নিস্তব্ধতা সেখানে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে আসে, গায়ে কাটা দেয়। গাছের নিচে পৌঁছতেই সে বুঝতে পারে কিছু অস্বাভাবিক। চারপাশে যেন চাপা একটা কান্নার আওয়াজ খুব দূর থেকে ভেসে আসছে। হঠাৎ লাইটটি নিভে যায়। সে ব্যাগ থেকে লাইটার বের করে জ্বালায়। আগুনের আলোয় সে দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব অদ্ভুতভাবে হাওয়ায় দুলছে। মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢেকে রেখেছে, পায়ের নিচে মাটি নেই, সে যেন ভেসে আসছে। সুদীপের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। সেই অদ্ভুত মেয়েটি সুদীপকে বলে ওঠে, তুমি কেন এখানে এলে? আমি তো শান্তি খুঁজছি। তারপর একটি তীব্র বাতাসের ঝাপটা আর সুদীপ জ্ঞান হারায়। পরের দিন সকালে গ্রামের লোকজন তালতলার গাছের নিচে অজ্ঞান অবস্থায় সুদীপকে খুঁজে পায়। তারা তাকে বাড়ি নিয়ে আসে। দাদু খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কিছু বলে না। সুদীপ ধীরে ধীরে সব কথা মনে করতে থাকে। সে একবার সিদ্ধান্ত নেয়, এই রহস্য পুরোপুরি জানতেই হবে। দাদু শেষমেশ তাকে বলল, আজ তুই যা দেখেছিস সেটা সত্যি। এই গ্রামের এক দুঃখের গল্প। প্রায় 25 বছর আগে সেই গাছের নিচে গ্রামের এক যুবতী কাঞ্চন আত্মহত্যা করে। গ্রামের ধনীর ছেলে তাকে ভালোবাসার নামে প্রতারণা করে। গর্ভবতী অবস্থায় সমাজ তাকে গ্রহণ করেনি, আর লজ্জায় ও কষ্টে সে নিজের জীবন নিজে শেষ করে দেয়। তার আত্মা নাকি এখনো সেখানে ঘোরে। অনেকে তাকে দেখেছে, কেউ কেউ অসুস্থ হয়েছে বা হারিয়ে গেছে। গ্রামের লোকজন বিশ্বাস করে কাঞ্চনের আত্মা শান্তি পায়নি, কারণ সে প্রতারণা আর সমাজের অন্যায়ের শিকার। সুদীপ এবার ঠিক করে এই আত্মাকে শান্তি দিতে হবে। সে শহর থেকে একটি পুরোহিতকে ডেকে আনে। পঞ্চমীর রাতে তারা তালতলার গাছের নিচে একটি পূজা করে। কঙ্কনাকে শ্রদ্ধা জানিয়ে তার জন্য প্রার্থনা করে। পূজা শেষে হঠাৎ বাতাসে এক মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ে। গাছের পাতাগুলো হালকা দুলে ওঠে, আর যেন এক কান্নার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায়। গ্রামবাসীরা বলে, সেদিনের পর থেকে আর কেউ সেই গাছের পাশে কোনো অদ্ভুত কিছু দেখেনি। সুদীপ সেই ঘটনার পর গ্রামে থেকেই যায় কিছুদিন। সে জানে এই পৃথিবীতে এখনো অনেক কিছুই আছে যার ব্যাখ্যা বিজ্ঞানে হয়তো দেওয়া সম্ভব নয়, কিন্তু অনুভবে স্পষ্টভাবে টের পাওয়া যায়। কাঞ্চনের আত্মা শুধু এক ভূতের গল্প নয়,
সে এক প্রতিবাদের প্রতীক, সমাজের ভুলের এক তীব্র স্মৃতি। গোপীনাথপুর আজও আছে, কিন্তু সেই তালতলার গাছের পাশে আর এখন ভয় নেই, আছে শুধু এক স্তব্ধ শ্রদ্ধা। তো গল্পটি এ পর্যন্তই। তো সবাই শুনলেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্পটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।